আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা এসএসসি জীববিজ্ঞান নিয়ে পড়ব। এসএসসি জীববিজ্ঞানের চতুর্দশ অধ্যায়, অর্থাৎ যে অধ্যায়ের নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা এই অধ্যায়টাকে নিয়ে আজকে স্টাডি করব। তো আজকে এই অধ্যায়ের আমরা একটা পাঠ নিয়ে শিখবো, যেটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ ডিএনএ মডিফিকেশন। আমি এটাকে একটু ভেঙে বলি ব্যাপারটা আসলে কি। আজকে আমরা যে টপিক নিয়ে শিখবো সেটি হচ্ছে একটি জিন কোন একটি জীবদেহ থেকে অন্য একটি জীবদেহে ট্রান্সপ্লান্ট করার প্রক্রিয়া, অর্থাৎ ডিএনএ বা জিন বা বৈশিষ্ট্যগুলো একটি জীবদেহ থেকে আরেকটি জীবদেহে এটাকে যদি আমরা প্রতিস্থাপন করি সেটিকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আচ্ছা, আমরা এই বিষয়টা শেখার জন্য আমাদেরকে অবশ্যই ডিএনএর যে গঠনটা এটা আমাদের একটু জানতে হবে, যে ডিএনএটা আসলে কি, এবং জিন বিষয়টা কি জানতে হবে, যে ডিএনএ আসলে কি এবং জিন আসলে কি। তো ডিএনএ হচ্ছে অ্যাকচুয়ালি একটা জীবের বংশগতির ধারক বাহক, অর্থাৎ যে কোনো বৈশিষ্ট্যগুলোকে বহন করে। আর এই ডিএনএ উপাদানের মধ্যে যে উপাদানটি অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য বহন করে তাকেই কিন্তু বলা হয় আসলে জিন, অর্থাৎ বৈশিষ্ট্য নির্ধারণকারী ডিএনএকেই বলা হচ্ছে জিন। তাহলে আজকে আমরা এই জিনটাকে নিয়ে কাজ করব। তো এই প্রসেস আসলে কোথায় হয়, অ্যাকচুয়ালি এটা কোথায় ঘটে বা কোন ক্ষেত্রে করা হয়, আমি একটা সহজ এক্সাম্পল দিই। আমরা অনেকেই শুনেছি যে ডায়াবেটিক্সে আক্রান্ত ব্যক্তিরা তারা কি করে, তারা তাদের দেহে প্রতিনিয়ত, বিশেষ করে খাবারের পূর্বে, অনেকের 3 বেলা খাবারের সময়ে অর্থাৎ খাবারের পূর্বেই তার দেহে ইনজেকশনের সাহায্যে কিন্তু ইনসুলিন দিতে হয়। এটা আমরা অনেকেই দেখেছি বা শুনেছি কারো কাছ থেকে হয়তোবা, যে যদি কারো ডায়াবেটিস আক্রান্ত থাকে রোগী, তাহলে তার দেহে কিন্তু ইনজেকশন পুশ করে ইনসুলিন প্রয়োগ করতে হয়। তাহলে এই যে ইনসুলিনটা তৈরি হয়, এই ইনসুলিন তৈরি হয় কিন্তু আসলে এই প্রক্রিয়ার সাহায্যে, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে কিন্তু ইনসুলিনটা তৈরি করা হয়। একইভাবে এরকম অসংখ্য প্রসেস আছে বা অসংখ্য প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার ক্ষেত্রে ডিএনএটাকে চেঞ্জ করা দরকার হয় বা ডিএনএটাকে মডিফাই করা দরকার হয়। এইটা হচ্ছে সেই পদ্ধতিটা। তাহলে আজকে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিটাকে শিখব এবং এর সাহায্যে কি করে ইনসুলিন তৈরি করা সম্ভব সেটাও আমরা দেখব। ইনসুলিন ওয়ার্ডটা নিয়ে একটু না বললেই নয়, যেহেতু ইনসুলিন নিয়ে কথা বলছি, এটা সম্পর্কে ছোট্ট করে বলে দিই, যদিও এটা আমাদের জানার কথা, কারণ বায়োলজির অধ্যায় 5-এ আমরা এই ইনসুলিন ব্যাপারটাকে নিয়ে পেয়েছি। তো বায়োলজিতে এই অধ্যায় 5-এ কি ছিল অ্যাকচুয়ালি, এবং এখানে ইনসুলিনটি আসলে কোথায় ছিল। আমাদের দেহে একটা বিশেষ অঙ্গ আছে যার নাম হচ্ছে অগ্ন্যাশয়, পরিপাকতন্ত্রের একটি উপাদান, অর্থাৎ পরিপাকতন্ত্রের একটি অঙ্গ বললে বেটার হয়। এই অঙ্গে কিন্তু 5 রকমের উপাদান তৈরি হয়, 5 রকমের। তার মধ্যে 3টি হচ্ছে এনজাইম আর 2টি হচ্ছে কি, 2টি হচ্ছে হরমোন। 3টি এনজাইম ছিল কি কি, ট্রিপসিন, লাইপেজ এবং অ্যামাইলেজ, যারা খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। আর 2টি যে হরমোন ছিল তার মধ্যে একটি হরমোন ছিল হচ্ছে ইনসুলিন এবং আরেকটি হরমোন হচ্ছে গ্লুকাগন। এই ইনসুলিন যে হরমোনটি, এটা আমাদের জীবদেহের মানে আমাদের মানব দেহের জন্য সবচেয়ে বেশি জরুরি একটা হরমোন। কেন? কারণ ইনসুলিন ছাড়া আমাদের দেহে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকবে না। আর ইনসুলিনের ঘাটতি বা ইনসুলিন পুরোপুরি না থাকলেই কিন্তু এটা ডায়াবেটিক্স রোগ। ডায়াবেটিস 2 ধরনের হয়, একটি হচ্ছে টাইপ 1, আরেকটি হচ্ছে টাইপ 2। যদি ইনসুলিন দেহে একেবারেই তৈরি না হয় সেটা এক ধরনের টাইপ, আর যদি তৈরি হয়, সেটা যদি পরিমাণে কম তৈরি হয়, এটা আরেক ধরনের টাইপ। অর্থাৎ 2 ধরনের রকমের সমস্যা বা 2 ধরনের সমস্যা হতে পারে, এবং 2 রকমের অ্যাকচুয়ালি ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই প্রযুক্তিটা আমরা কি কি জিনিস করতে হবে। প্রথমত এটা করার জন্য আমরা ফার্স্টে একটি ব্যাকটেরিয়া নিব এবং আমরা একটা প্রাণী দেহের কোষ নিব। ব্যাকটেরিয়াটাকে কেন নিচ্ছি তার কারণ হচ্ছে এখানে ব্যাকটেরিয়ার মধ্যে একটি স্বতন্ত্র ডিএনএ থাকে, আমরা যাকে বলি হচ্ছে প্লাজমিড ডিএনএ। তো আমি একটি ইকলাই ব্যাকটেরিয়া নিলাম, যার মধ্যে আমি একটা ডিএনএ কে চিহ্নিত করলাম, এটি হচ্ছে প্লাজমিড ডিএনএ। এই ডিএনএটা আসলে কেমন ডিএনএ? এই ডিএনএটা হচ্ছে একটা স্বতন্ত্র ডিএনএ, যেটাকে এই ব্যাকটেরিয়া থেকে সরিয়ে অন্য জীবদেহ কি করা যায়, এটাকে বসানো যায়। বা এই ডিএনএটা আসলে যেটা এই ব্যাকটেরিয়ার থেকে একটা সেপারেট বা এক্সট্রা ডিএনএ। আমরা প্রাণী দেহ থেকে অর্থাৎ মানব দেহ থেকে আমরা অগ্ন্যাশয়ের থেকে একটি কোষ নিলাম। তো অগ্ন্যাশয়ে এরকম অসংখ্য কোষ থাকে, আলফা, বিটা, গামা এরকম টাইপের কোষ অগ্ন্যাশয় থাকে। তাহলে ওই অগ্ন্যাশয়ে আমরা এমন কোষটাকে নিব যেই কোষের মধ্যে ইনসুলিন তৈরি করে এমন জিন আছে, মানে এমন ডিএনএ আছে, আমরা সেই কোষটাকে নিব। তাহলে আমরা ব্যাকটেরিয়া যেটা নিলাম এটা আমাদের বাহক হিসাবে কাজ করবে, যে বহন করবে।
আর এখানে প্রাণী দেহে আমরা অগ্নাশয়টাকে নিলাম, যেহেতু আমরা ইনসুলিন তৈরি করব, সো ইনসুলিনটা অগ্নাশয় থেকেই তৈরি হয়, তাই আমরা এই জন্য অগ্নাশয়ের কোষটাকে নিলাম। তাহলে প্রাণী দেহের আমরা এই যে অগ্নাশয়টাকে নিলাম, এই অগ্নাশয়ে আমরা এমন কোষটাকে নিব যে কোষটা আসলে ইনসুলিন তৈরি করতে পারে। তাহলে আমরা ব্যাকটেরিয়ার থেকে এই প্লাজমিড ডিএনএটাকে আমরা আলাদা করে নিলাম, যেটা এখন বাহক ডিএনএ হিসেবে কাজ করবে। আমি এখানে দুইটি দাগ কেন দিয়েছি, এর কারণ হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সে গঠিত হয়। এই জন্যই বলেছিলাম যে ডিএনএটা আমাদের একটু পড়ে ফেললে বা স্টাডি করলে এটা আমাদের বুঝতে আর একটু সহজ হবে। তাহলে এটা হচ্ছে এই ব্যাকটেরিয়া থেকে আনা সেই বাহক ডিএনএ। এবার প্রাণীদেহ থেকে আমরা কি করব, আমরা প্রাণীদেহ থেকে আমরা যেই ডিএনএটাকে নিতে চাই, অর্থাৎ যেই জিন বা বৈশিষ্ট্যকে নিতে চাই, আমরা সেই বৈশিষ্ট্য বহন করছে এমন ডিএনএটাকে নিব। তো এখানে আমরা পুরো ডিএনএটাকে নিয়েছি, এই অংশ থেকে আমরা চাচ্ছি এতটুকু অংশকে আমরা নিব, কারণ আমরা ধরে নিলাম যে এইটুকু অংশের মধ্যে আমাদের সেই ইনসুলিন তৈরি করে এমন জিন এখানে বা ডিএনএটা এখানে আছে। এখন একটি ব্যাকটেরিয়া তো এমনিতেই অনেক ক্ষুদ্র, এটা অতি আণুবীক্ষণিক জীব, এটাকে তো আসলে খালি চোখেই দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয়। তারপর সেই ব্যাকটেরিয়ার মধ্যে থাকা ডিএনএ এটাকে তো আমরা আরো দেখতে পাবো না, এবং এই ডিএনএটাকে নেওয়া এবং এইটাকে আসলে কি করতে হবে, কাটতে হবে, আবার কেটে ফেলতে হবে। সো এই কাটা দুইটা ডিএনএ কে আমরা যে কাটবো, আমরা এই আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ আমরা নিব সেটা কিন্তু সম্পূর্ণটা নিব না, আমরা যতটুকু আমাদের দরকার অতটুকু আমরা নিচ্ছি। তাহলে এত ছোট মাপের ডিএনএ কে কাটার জন্য আসলে ছুরি কাঁচি এগুলো দিয়ে আসলে কিন্তু সম্ভব না, তাই না? আমাদের আরো বেশি সূক্ষ্ম কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে বা উপাদান লাগবে যাতে আমরা কাটবো এটাকে। সেই উপাদানটা কি? উপাদানটা হচ্ছে এনজাইম। রেস্ট্রিকশন নামক একটি এনজাইম আছে, একটি বললে ভুল হচ্ছে, এটা এক ধরনের এনজাইম। মোটামুটি 250টি রকমের এনজাইম পাওয়া যায়, রেস্ট্রিকশন এনজাইম। এই এনজাইমটা তৈরি করা হয় ব্যাকটেরিয়া থেকে, 250টি ব্যাকটেরিয়া থেকে 250 ধরনের রেস্ট্রিকশন এনজাইম কিন্তু পাওয়া যায়। এই রেস্ট্রিকশন এনজাইমটাই কিন্তু ডিএনএটাকে কাটতে পারবে। তাহলে আমরা এই 250টির মধ্যে স্পেসিফিক একটি রেস্ট্রিকশন এনজাইম নিব, কারণ বিভিন্ন রকমের রেস্ট্রিকশন এনজাইম কিন্তু বিভিন্ন মাপের ডিএনএ কে কাটতে পারে। তাহলে আমরা যতটুকু কাটবো বা যে মাপের কাটবো সেই কাটার জন্য আমাদেরকে স্পেসিফিক কোনো রেস্ট্রিকশন এনজাইম নিতে হবে। সায়েন্টিস্টরা কি করেন, তারা হচ্ছে বিভিন্ন উপাদানের বা বিভিন্ন ভাজের বা বিভিন্ন অংশের ডিএনএটাকে কাটার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনজাইম নিয়ে থাকেন। তাহলে স্পেসিফিক রেস্ট্রিকশন এনজাইমটাকে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে হচ্ছে এই বাহক ডিএনএটাকে নিলাম, এটাকে আমরা কাটবো, ঠিক এইভাবে কেটে ফেলবো। যেটা কাটবো কার সাহায্যে? এই রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। একইভাবে আমরা প্রাণী দেহের সেই অগ্নাশয় কোষের মধ্যে যে ডিএনএটা আছে, আমরা সেই ডিএনএটা থেকে কাঙ্ক্ষিত জিনটাকে কাটবো, যেটাও কি আমাদের একইভাবে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যেই কাটতে হবে। এবং এই কাটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যে কোনো ভাবে কাটলে কিন্তু হবে না, কাটা একটা শেপ থাকতে হবে। এটাকে কিছুটা স্টিকি টাইপের কাটতে হয়। স্টিকি কেমন? যে এই হেলিক্সের একটা প্রান্ত একটু বড় থাকবে, এই পাশে যদি আমি এই নিচের হেলিক্সটাকে বড়, এই পাশে বড় রাখি, তাহলে অবভিয়াসলি অপর পাশে এইটাকে বড় রাখতে হবে, অর্থাৎ কাটিংটা ঠিক এই টাইপের হবে। এই হেলিক্সটা যদি এখান থেকে ছোট হয়, নিচেরটা অবশ্যই বড় হবে, এবং এই অপর পাশে এই হেলিক্সটা যদি আমাদেরকে বড় নিয়েছিলাম, সো এটা ছোট নিতে হবে, এটা একটু বড় নিতে হবে। এবং এইটার মতো অপোজিট কাটিং তৈরি করতে হবে। কার অপোজিট কাটিং তৈরি করতে হবে? আমাদের এই যে কাঙ্ক্ষিত ডিএনএ সেটা। অর্থাৎ এটার আমরা নিচেরটাকে বড় রেখেছিলাম, এটার অবশ্যই আমাদের উপরেরটাকে বড় রাখতে হবে, নিচেরটাকে ছোট রাখতে হবে। একইভাবে আমরা এই প্রান্তে কি করেছিলাম, নিচেরটাকে ছোট রেখেছিলাম, উপরেরটাকে বড় রেখেছিলাম। এখানে তার অপোজিট কাজ করতে হবে, আমাদের নিচেরটাকে বড় রাখতে হবে, উপরেরটাকে ছোট রাখতে হবে, যাতে এই দুটোকে খুব ইজিলি অ্যাটাচড করানো যায়। এখন এই দুটো ডিএনএ কে যুক্ত করতে হবে। এখন যুক্ত কিন্তু যেমন তেমন ভাবে করা যাবে না, এই ক্ষেত্রেও কোনো সূক্ষ্ম উপাদান দিয়ে কাজ করতে হবে, এবং এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে এনজাইমে হেল্প নিতে হবে, এবং সেই এনজাইমটির নাম হচ্ছে লাইগেজ নামক এনজাইম। এই লাইগেজ এনজাইম কি করবে? এই দুইটিকে যুক্ত করবে। কোথায় যুক্ত করবে? এই দুই প্রান্তে, অর্থাৎ এই বাহক ডিএনএ এর এই প্রান্ত এবং কাঙ্ক্ষিত ডিএনএ এর এই প্রান্ত যুক্ত করবে। এই দুইটা প্রান্তকে বলা হয় আঠালো প্রান্ত। অর্থাৎ আমরা যে অংশ কেটেছি, ওই কর্তনকৃত যে প্রান্তটা আছে, এই প্রান্তটাকে বলা হয় আঠালো প্রান্ত। তাহলে আমরা এই দুই প্রান্ত যুক্ত করলে আমরা কি পাবো? আমরা একটা মডিফাইড ডিএনএ পাবো। এটা একটা মডিফাইড ডিএনএ। এইটার মধ্যে কিন্তু বাহকের উপাদানটাও আছে, অর্থাৎ বাহকের অংশটাও আছে, অর্থাৎ যেটা ব্যাকটেরিয়া থেকে পেয়েছিলাম সেটাও কিন্তু এখানে আছে।
একইভাবে আমরা যেই জিনটাকে চাচ্ছি নিতে, আমাদের কাঙ্ক্ষিত জিন, সেটাও কিন্তু এখানে আছে। অর্থাৎ এটা একটা মডিফাইড আমরা ডিএনএ পাচ্ছি এবং এই ডিএনএটাকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে আমরা দুইটা জীব দেহ থেকে কি করলাম, একটা মডিফাইড ডিএনএ তৈরি করে ফেললাম। এখন এটা তৈরি করলে কিন্তু কাজ শেষ হয়নি, আমাদের কিন্তু এখনো কাজ বাকি। এই মডিফাইড ডিএনএটাকে কি করতে হবে, পুনরায় আবার এই ব্যাকটেরিয়ার মধ্যে স্থাপন করতে হবে। এই ব্যাকটেরিয়া না, যে কোনো ব্যাকটেরিয়া, তার মধ্যে স্থাপন করতে হবে কোথায়, যেখানে প্লাজমিড ডিএনএটা ছিল ঠিক প্লাজমিডের জায়গাতেই এই মডিফাইড প্লাজমিডটাকে স্থাপন করতে হবে। এখন স্থাপন তো যেমন তেমন ভাবে হবে না, এইটা একটা প্রসেস আছে। সেই প্রসেসটা আসলে কি, এইরকম আমরা কয়েকটি ব্যাকটেরিয়া নিব এবং সেই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আমরা আমাদের এরকম মডিফাইড প্লাজমিড ডিএনএটাকে আমরা রাখবো। রাখলেই কিন্তু এই ডিএনএটা এটার মধ্যে চলে যাবে না। এটাকে যাওয়ার জন্য আমাদের কিছু উপাদান প্রয়োগ করতে হবে এবং তাপ, চাপ এগুলো প্রয়োগ করতে হবে। সো কি কি জিনিস প্রয়োগ করতে হবে, আমাদের এই যে ডিএনএটা আছে এই আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে, এই ডিএনএর জায়গাতে এটাকে বসানোর জন্য আমাদের কি করতে হবে, এই দুইটাকে কোন একটা পেট্রি ডিশের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আমরা ব্যাকটেরিয়াকে রাখবো এবং আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটাকে রাখবো। এবার এটার মধ্যে আমাদের কিছু আয়ন দিতে হবে, যেমন ক্যালসিয়াম আয়ন, এটা আমাদের দিতে হবে এবং তাপ দিতে হবে। এখন আয়ন দিব কেন, তাপ দিব কেন, তার একটা অবশ্যই কারণ থাকতে হবে। আয়ন প্রয়োগ করলে এবং তাপ দিলে এই যে ব্যাকটেরিয়ার যে প্রাচীরটা আছে, এটার যে প্রাচীর, কোষ প্রাচীর যেটা আছে, এই প্রাচীরের মধ্যে যে ক্ষুদ্র গ্যাপ থাকে, যাকে আমরা বলি হচ্ছে কুপ, এই প্রাচীরের গ্যাপটা একটু বড় হয়ে যাবে। এর ফলে কি হবে, এর ফলে এই ডিএনএটা এই জায়গায় স্থাপন হবে, এই ডিএনএটা এই জায়গায় চলে আসবে এবং আমাদের এই যে ডিএনএটা আছে এটা ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই স্থলে কি হবে, আমাদের এই প্লাজমিড ডিএনএটা এখানে, রিকম্বিনেন্টটা এখানে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ ট্রান্সপ্লান্ট হবে। তার ফলে আমরা এইরকম শেপের একটা বা এইরকম আকৃতির আমরা একটা উপাদানের গঠনের আমরা একটা কি পাবো, আমরা একটা ব্যাকটেরিয়া পাবো এবং যে ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের মডিফাইড ডিএনএটা কিন্তু আছে। তো এটাকে আসলে পোষক বলা হয় অ্যাকচুয়ালি। এই যে আমরা পেলাম, যেটা আমরা যে ব্যাকটেরিয়াটা পেলাম মডিফাইড ডিএনএ যুক্ত, সেটাকে পোষক বলা হয়। ওকে, এবার এই ডিএনএটার মধ্যে কিন্তু ইনসুলিনের জিনটাও আছে। এখন ব্যাকটেরিয়া কিন্তু থেমে থাকার মতো জীব না, কারণ ব্যাকটেরিয়া কিন্তু অনেক পরিমাণে বংশবৃদ্ধি করে। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে যে প্রক্রিয়াটা, সেটার নাম হচ্ছে বাইনারি ফিশন। ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাকচুয়ালি বাইনারি ফিশন প্রক্রিয়ায় তার সংখ্যা বৃদ্ধি করে। এর ফলে এই ব্যাকটেরিয়া থেকে কিন্তু অসংখ্য কি তৈরি হবে, অসংখ্য আরো ব্যাকটেরিয়া পাওয়া যাবে, যেটা আসলে ব্যাকটেরিয়ার ক্লোনিং পাওয়া যাবে। মানে এইটার মতো হুবহু আর অনেকগুলো ব্যাকটেরিয়া ক্লোন পাওয়া যাবে। এই প্রসেসটাকে ব্যাকটেরিয়া ক্লোনিং বলা হয় এবং এটা হয় হচ্ছে বাইনারি ফিশন প্রক্রিয়া। তাহলে এই যে অসংখ্য ব্যাকটেরিয়া পেলাম আমরা, এই সবগুলো ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, এই সবগুলো ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএটা আছে সবগুলোর মধ্যে, অর্থাৎ ইনসুলিনের জিন যুক্ত ডিএনএ কিন্তু আছে। ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা কিন্তু একাধিক পরিমাণে ইনসুলিন তৈরি করে ফেললাম। অর্থাৎ আমরা ইনসুলিনের ছোট্ট একটি জিন দিলাম, যার কারণে আমরা এখানে একাধিক পরিমাণে আমরা কিন্তু এখানে জিন পেয়ে গেলাম এবং এই জিন আছে এমন ব্যাকটেরিয়া পেয়ে গেলাম। অর্থাৎ এখানে একাধিক পরিমাণে কিন্তু এখানে ইনসুলিন তৈরি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুবিধাটা হলো কোথায় বা কি আমাদের প্রফিট হলো, যে আমরা অল্প একটু পরিমাণের জিনের সাহায্যে আমরা কিন্তু হিউজ পরিমাণে ইনসুলিন তৈরি করে ফেলতে পারছি এবং এই ইনসুলিনটা কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে প্রয়োগ করতে পারছি, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারছি এবং আর অনেকগুলো কাজ ইনসুলিনটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ এর জন্য একটা ডিএনএ একটা সুবিধা বলতে পারি আমরা, যে হ্যাঁ এটার কারণে আমাদের এই সুবিধাটা হচ্ছে। তাহলে এই ছিল ওভারঅল একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রক্রিয়ার মেইন যে কথাগুলো, মেইন যে বিষয় সেটাই। আই উইশ খুব একটা কঠিন না, চেষ্টা করলে সম্ভব, পারবে আশা করি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে বা মনে হয় যে অসুবিধা আছে আমাকে জানাও, আমি ট্রাই করবো এর চেয়ে বেটার ভাবে অন্য কোনো ওয়েতে বলার। আমি আমার বেস্টটা ট্রাই করেছি। তাহলে আজকে এতটুকুই থাক, ইনশাআল্লাহ নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দোয়া রইলো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।